সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকের পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তামান্না। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম সবাই আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এর মধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন জয়েন করেছে। আমরা আজকের ক্লাসটি শুরু করব। একজন আমাকে বলবেন স্লাইডটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাম, স্লাইড দেখা যায়, কথা শোনা যায়। আমাদের আজকের টপিক হচ্ছে লেবার। লেবার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তার আগে একটু ছোট করে বলি, আমরা সবাই কম বেশি নর্মাল ডেলিভারি দেখেছি ওয়ার্ডে। সেটারই আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আসলে নর্মাল ডেলিভারি হয় বা পুরো প্রসেসটা কিভাবে হয়ে থাকে, কিভাবে একজন মা একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখায় বা বাচ্চা জন্ম দিয়ে থাকে, সেটি আমরা জানবো। আমরা সবাই দেখেছি, কিন্তু এই প্রসেসটা সম্পর্কে আমাদের অনেকেরই ক্লিয়ার ধারণা নাই। সেটাই আমরা আজকে ক্লিয়ার করব। এবং আমরা আপনারা বিগত সালের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্স যে এক্সাম এবং পোস্ট বেসিক অ্যাডমিশন যেটাই বলেন, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি অবশ্যই হাইলাইট করব আপনাদেরকে। তার পাশাপাশি আপনাদেরকে আমি প্রত্যেক ক্লাসে যেটা বলে থাকি সবাই অবশ্যই নোট করবেন। ক্লাসটা যেহেতু করবেন, সো আমি আশা করব আমি যে ইম্পর্টেন্ট নোটগুলো বলবো বা লেখার জন্য বলবো সবাই লিখে নেবেন। মার্চে যদি আমাদের লাইসেন্স পরীক্ষাটি হয় তাহলে কিন্তু আর বেশি সময় বাকি নেই। আমরা আজকে বেশ অনেকদিন পর ক্লাসে জয়েন করেছি আপনাদের সাথে। আমি আশা করব সবাই ভালোভাবে ক্লাসটি বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই সবাই নোট নেবেন। ঠিক আছে? জি ম্যাম। আমরা দেখে নিব লেবার কি। লেবার হচ্ছে, আমরা নর্মালি যদি বলি সাধারণ ভাষায়, লেবার হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ইউটেরাসটাকে বা যেটাকে আমরা বাচ্চা বলে থাকি, হ্যাঁ, ইউটেরাস থেকে যে ফিটাসটা ভ্যাজাইনার মাধ্যমে শরীরের বাইরে বের করার এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা লেবার বলছি। অর্থাৎ লেবার ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস। এটা হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বাই হুইচ ফিটাস ইজ এক্সপেলড ফ্রম দ্য ইউটেরাস। ফিটাসটা কি ইউটেরাস থেকে বের করে দেওয়া হয় ভ্যাজাইনার মাধ্যমে, এবং সেটা কোথায় বের করে দেওয়া হয়? আউটসাইড অফ দ্য বডি। ঠিক আছে, ভ্যাজাইনার মাধ্যমে ইউটেরাসটাকে ফিটাস থেকে শরীরের বাইরে বের করে দেওয়ার এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকেই আমরা বলছি লেবার। ঠিক আছে, আরেকটা ডেফিনেশন যদি দেখি, series of events take place in the genital organ of a pregnant lady in an effort to expel the viable product of conception from the womb to the exterior through vagina is called labor. এটি একটু কঠিন, কিন্তু দুইটা আসলে সামারি একই। আমরা এখানে বলছি কিছু ইভেন্ট এখানে থাকে যেটা ঘটে থাকে মায়ের জেনিটাল অর্গানে, যে মা আমাদের প্রেগনেন্ট, এবং এই প্রক্রিয়া কি হয়, মা এফোর্ট দিয়ে যে ভায়াবল প্রোডাক্ট যেটাকে আমরা ফিটাস বলে থাকি, কনসেপশনের মাধ্যমে সে যেটা তার ভিতরে বড় হতে থাকে, হ্যাঁ, সেটাকে মায়ের দেহ থেকে, ওম থেকে বাইরে ভ্যাজাইনার মাধ্যমে বাইরে বের করে দেওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি লেবার। ঠিক আছে,
আমরা জানবো নর্মাল লেবারের কতগুলো স্টেজ রয়েছে, ঠিক আছে? আপনারা আমাকে কেউ বলতে পারবেন নর্মাল লেবারের কয়টা স্টেজ রয়েছে? চারটা স্টেজ ম্যাম। হ্যাঁ, এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, এটা প্রায় সময় এমসিকিউতে আসে, আমি দেখেছি। নর্মাল লেবারের 4টা স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। এই স্টেজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং কিভাবে একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেটাই আমরা আজকে জানবো। আমাদের আজকের টপিক দেখে নিব। আমাদের যে 4টা স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড এন্ড ফোর্থ স্টেজ, 4টা স্টেজেরই 4টা ভিন্ন ভিন্ন নাম আছে, যেটা আমি স্লাইডে লিখি নাই, আপনারা সবাই নোট করে নেবেন। আমাদের যে ফার্স্ট স্টেজ সেটাকে আমরা বলছি ডায়ালেটেশন স্টেজ। কেন আমরা ডায়ালেটেশন স্টেজ বলছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। তার আগে আপনারা লিখে নিবেন, আমরা ফার্স্ট স্টেজকে বলছি ডায়ালেটেশন। ঠিক আছে, ফার্স্ট স্টেজের আমাদের আরেকটা নাম হচ্ছে ডায়ালেটেশন স্টেজ। এই স্টেজে আমাদের কি ঘটে? এই স্টেজ আমরা কখন হিসাব করি? ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেইন টু দ্য ফুল ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স 10 সেন্টিমিটার। আমরা জানি, না জানলেও এখন জেনে নিবেন যে জরায়ুর মুখ, যেটাকে আমরা সার্ভিক্স বলছি, সেটা কিন্তু বাচ্চা হওয়ার আগে বন্ধ থাকে। হ্যাঁ, যখন লেবার পেইন শুরু হয় তখন সেটা ধীরে ধীরে খুলতে থাকে। এই যে লেবার পেইন শুরু হওয়ার পরে জরায়ুর মুখটা খুলে, এই খোলা শুরু হওয়া থেকে নর্মালি 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এভাবে এটা 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে এরপরে ডেলিভারি হয়, যেটাকে আমরা 10 সেন্টিমিটার যখন খুলে যায় সেটাকে আমরা বলছি ফুল ডায়ালেটেশন। ঠিক আছে, ট্রু লেবার পেইন শুরু হওয়া থেকে ফুল ডায়ালেটেশন হওয়া পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি ডায়ালেটেশন স্টেজ বা ফার্স্ট স্টেজ। ঠিক আছে, সার্ভিক্স 10 সেন্টিমিটার ডায়ালেট হওয়া পর্যন্ত এই সময়টাকে আমরা ফার্স্ট স্টেজ বা ডায়ালেটেশন স্টেজ বলে থাকি। এই যে স্টেজটা, এটা হচ্ছে ভ্যারি করে যদি মা প্রাইমি গ্র্যাভিডা হয় এবং মাল্টিপ্যারা হয়, সময়ের কিছু ব্যবধান থাকে, সেই সময়টা আমি বলে দিব। তার আগে আমাকে একজন বলেন, প্রাইমি গ্র্যাভিডা বলতে কি বোঝেন এবং মাল্টিপ্যারা বলতে কি বোঝেন? কেউ জানেন? প্রাইমি গ্র্যাভিডা হচ্ছে মা মানে প্রথম কনসিভ করে, আর মাল্টিপ্যারা হচ্ছে তার আগেও কি কয় বাচ্চা হয়েছে এরকম আর কি। হ্যাঁ, সহজ ভাষায় যদি বলি, প্রাইমি মানেই তো আমাদের প্রথম, প্রাইমি গ্র্যাভিডা হচ্ছে প্রথম জন্মের সময় বা মা যখন প্রথম বাচ্চা জন্ম দিবে সেই মাকে আমরা বলছি প্রাইমি গ্র্যাভিডা। আর মাল্টিপ্যারা হচ্ছে 2 বা ততোধিক বাচ্চা জন্ম দিয়েছে বা সেকেন্ড যে তার ডেলিভারি, তখন আমরা তাকে বলছি মাল্টিপ্যারা মাদার। ঠিক আছে, এখন এই প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে এই টাইমটা ভ্যারি করবে, যে আমাদের ফার্স্ট স্টেজ কতক্ষণ ধরে চলবে, অর্থাৎ সার্ভিক্স ডায়ালেট হতে তার মানে লেবার পেইন শুরু হওয়া থেকে সার্ভিক্স ডায়ালেটেশন পর্যন্ত ঠিক কত সময় লাগবে আমরা বলে থাকি। এটা সবাই লিখে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্রাইমি গ্র্যাভিডা 6 থেকে 12 ঘন্টা। ঠিক আছে, সবাই লিখে নিবেন। ম্যাম আবার যদি একটু বলতেন। আমরা বলছি এই যে ডিউরেশনটা আমরা জানবো, যে আমাদের ফার্স্ট স্টেজে প্রাইমি গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ কতক্ষণ ধরে চলে, অর্থাৎ সার্ভিক্স 0 থেকে মানে পুরোপুরি ডায়ালেটেশন হতে, অর্থাৎ 10 সেন্টিমিটার ডায়ালেট হতে সার্ভিক্সের কত সময় লাগে। ঠিক আছে,
6 থেকে 12 ঘন্টা, প্রাইমি গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে 6 থেকে 12 ঘন্টা সময় লাগে। আর ম্যাম মাল্টি প্যারাতে? হ্যালো? সরি, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল। প্রাইমি গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে 6 থেকে 12 ঘন্টা আমরা এই সময়টাকে ধরে থাকি, কিন্তু আপনাদের কোয়েশ্চেনে যদি একটা অপশন থাকে যে 6 ঘন্টা বা 12 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনারা এই ডিউরেশনটা 12 আওয়ার্স অ্যান্সার করবেন, ঠিক আছে? আর মাল্টিপ্যারা মায়ের ক্ষেত্রে এই ডিউরেশন হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেজের ডিউরেশন। এরপরে আমরা দেখবো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ আমরা কোনটাকে বলছি? আচ্ছা, সেকেন্ড স্টেজের আমাদের আরেকটা নাম হচ্ছে এক্সপালশন স্টেজ। অর্থাৎ এই স্টেজে আমাদের যে বাচ্চাটা সেটা বের হয়ে আসে মায়ের গর্ভ থেকে, এই জন্য অর্থাৎ বেবি এক্সপালশন হয় বা ফিটাসটা এক্সপালশন হয়, এই জন্য আমরা স্টেজটাকে বলছি এক্সপালশন স্টেজ। আমাদের এই স্টেজটা কখন ধরা হয়? ফ্রম ফুল ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স, অর্থাৎ আমাদের সার্ভিক্স তো আমাদের ফার্স্ট স্টেজে ডায়ালেট হয়ে গেল, আমরা পড়লাম, টু কমপ্লিট এক্সপালশন অফ দ্য ফিটাস। এই সার্ভিক্স ডায়ালেট হওয়ার পর থেকে ফিটাসটা পুরোপুরি মায়ের শরীর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি সেকেন্ড স্টেজ বা এক্সপালশন স্টেজ। ঠিক আছে, এখন আমরা এই ডিউরেশনটা জানবো। আমাদের এই যে সেকেন্ড স্টেজ, বেবি আউট হতে অর্থাৎ ফিটাসটা এক্সপালশন হতে আমাদের প্রাইমি গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে? আর মাল্টিপ্যারা মায়ের ক্ষেত্রে 30 মিনিটস সময় লাগে। আপনারা যখন পরীক্ষা এমসিকিউ আকারে আসবে, যখন আমাদের ডিরেক্ট এই অপশনটাই দেয়া থাকবে যে 2 ঘন্টা বা 30 মিনিট, তখন আপনারা সেটা অ্যান্সার করবেন। আর যদি দেখেন অপশনটা একটু কনফিউজিং, তখন এর কাছাকাছি যে সময়টা দেয়া থাকবে আপনারা অবশ্যই সেটাই অ্যান্সার করবেন। এখন আমরা ফার্স্ট স্টেজে দেখলাম আমাদের সার্ভিক্স 10 সেন্টিমিটার ডায়ালেট হলো। সেকেন্ড স্টেজে আমাদের বেবি এক্সপালশন হলো বা ফিটাস এক্সপালশন হলো। এরপরে হচ্ছে আমাদের থার্ড স্টেজ। থার্ড স্টেজকে আমরা বলছি প্লাসেন্টাল স্টেজ। আমাদের এই থার্ড স্টেজে কি হচ্ছে? ফ্রম কমপ্লিট এক্সপালশন অফ দ্য ফিটাস টু কমপ্লিট এক্সপালশন অফ প্লাসেন্টা, অর্থাৎ এই স্টেজে আমরা আমাদের প্লাসেন্টা এক্সপালশন হয়। সেকেন্ড স্টেজে আমরা দেখলাম সার্ভিক্স ডায়ালেট হলো, এরপরে আমাদের কি হলো? ফিটাসটা মায়ের দেহ থেকে বের হলো, অর্থাৎ মায়ের বডি থেকে এক্সপালশন হলো। অ্যান্ড থার্ড স্টেজে আমাদের যে প্লাসেন্টা মায়ের শরীরের থেকে গেছিল, ফিটাস বের হয়ে যাওয়ার পরে সেই প্লাসেন্টা আউট হওয়ার এই সময়টা বা স্টেজটাকে আমরা বলছি থার্ড স্টেজ বা প্লাসেন্টাল স্টেজ।
ঠিক আছে, এই সময়টা প্রাইমে গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে 15 থেকে 30 মিনিট ধরা হয়, অর্থাৎ প্লাসেন্টা আউট করতে 15 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। এবং মাল্টিপ্যারা মায়ের ক্ষেত্রে এই সময়টাকে 15 মিনিট ধরা হয়। ঠিক আছে, আমি আবার যেটা বললাম তখনও বলেছি প্রাইমে গ্র্যাভিডা মায়ের ক্ষেত্রে যদি আমাদের এরকম রেঞ্জ দেয়া থাকে আপনারা সেভাবে অ্যান্সার করবেন, আর যদি রেঞ্জ না দেয়া থাকে 30 মিনিট দেয়া থাকে তাহলে আপনারা 30 মিনিট অ্যান্সার করবেন, এবং মাল্টিপ্যারা মায়ের ক্ষেত্রে 15 মিনিট। ঠিক আছে, জি ম্যাম। যদি এই ছিল আমাদের থার্ড স্টেজ পর্যন্ত। প্রথমে আমাদের সার্ভিক্স ডায়ালেট হলো, সেকেন্ড স্টেজে আমাদের ফিটাস এক্সপালশন করলাম আমরা, থার্ড স্টেজে প্লাসেন্টা এক্সপালশন হলো। এরপরে আমরা দেখব ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে আমাদের কি হচ্ছে, ফোর্থ স্টেজের আরেকটা নাম হচ্ছে রিকভারি স্টেজ। সবাই নামগুলো লিখে নিবেন। ফোর্থ স্টেজে রিকভারি স্টেজ, এটা কি আমরা দেখব, ইট ইজ দ্য স্টেজ অফ অবজারভেশন ফর অ্যাটলিস্ট 1 hour আফটার এক্সপালশন আফটার বার্থ। এই স্টেজটাকে আমরা অবজারভেশন স্টেজও বলে থাকি। এই স্টেজে 1 ঘন্টা ধরে মাকে অবজার্ভ করা হয় বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে, অর্থাৎ টোটাল সবকিছু এক্সপালশন হওয়ার পর থেকে, প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেল, সবকিছু কমপ্লিট, এরপর থেকে 1 ঘন্টা মাকে অবজার্ভ করা হয়। কিছু কিছু জায়গায় 2 ঘন্টা অবজার্ভ করে থাকে। আপনাদের অপশনে যদি 1 ঘন্টা থাকে আর সেটা বেস্ট অ্যান্সার হয় তাহলে আপনারা 1 ঘন্টা অ্যান্সার করবেন, আর যদি অপশনে 1 ঘন্টা না থেকে 2 ঘন্টা থাকে তাহলে আপনারা 2 ঘন্টা অ্যান্সার করবেন। এই সময় কি দেখা হয়, ডিউরিং দিস পিরিয়ড জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ইউটেরাস আর কেয়ারফুলি ওয়াচড। আমরা তো ম্যাম, জানি। জি, যদি 1 ঘন্টা 2 ঘন্টা দুইটাই অপশনে থাকে তখন কি দিব? অবশ্যই 1 ঘন্টা দিবেন। ঠিক আছে, ম্যাম ঠিক ফোর্থ আছে ম্যাম। স্টেজের টাইমিংটা যদি আবার একটু বলতেন। ফোর্থ স্টেজের টাইমিংটা অ্যাটলিস্ট 1 hour। ঠিক আছে, এই রিকভারি স্টেজ এখানে আমরা পেশেন্টকে কম করে 1 ঘন্টা অবজার্ভ করে থাকি। ঠিক আছে, কোনো জায়গায় 2 ঘন্টা অবজার্ভ করে থাকে সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টা অ্যান্সার করবেন, আর যদি দুইটাই থাকে অবশ্যই 1 ঘন্টা অ্যান্সার করবেন। ঠিক আছে, এই সময়টাতে আমরা পেশেন্টের জেনারেল কন্ডিশন দেখি, অর্থাৎ আমাদের রোগী ভালো আছে কিনা, তার ব্লিডিং অনেক বেশি হচ্ছে কিনা, বা রোগী শকে চলে যাচ্ছে কিনা, তার ভাইটালস গুলো ঠিক আছে কিনা, মূলত এটাই অবজার্ভ করা হয়। আর আমরা তো জানি ইউটেরাস কি হয়, 20 গুণ বড় হয়ে যায়, যেহেতু ইউটেরাসের ভিতরে আমাদের ফিটাসটা থাকে। এরপরে সে ধীরে ধীরে কন্ট্রাক্ট করতে থাকে, অর্থাৎ সংকুচিত হতে থাকে। এই যে সংকুচিত হচ্ছে কিনা এটাই কেয়ারফুলি দেখা হয় এই স্টেজে। ঠিক আছে, যদি তার ইউটেরাস সংকুচিত না হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ব্লিডিং হতে থাকে। নর্মালি 500 ml পর্যন্ত ব্লিডিং নর্মাল ধরা হয়। যদি এর বেশি ব্লিডিং হয় তাহলে আমরা ধরে নিব যে হচ্ছে পেশেন্টের ইউটেরাস কন্ট্রাকশন হচ্ছে না বা ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা ডাক্তারকে জানাবো। এরপর ডাক্তার ব্যবস্থা নিবে, অনেক সময় ট্রাক্সিল দেওয়া হয়। আপনারা অনেক সময় ওয়ার্ডে দেখেছেন কিনা, ওই যে ইউটেরাইন বেলুন কন্ডোম ক্যাথেটার দিয়ে অনেক সময় ব্লিডিং বন্ধ করা হয়, অর্থাৎ ওই কন্ডোম হচ্ছে ক্যাথেটারের মাথায় বেঁধে ওইটাকে নর্মাল স্যালাইন দিয়ে ফুলিয়ে দেওয়া হয়, যেটা ইউটেরাসকে একটা প্রেসারের মধ্যে রাখে, প্রেস করে ধরে রাখে যেন এখান থেকে আর ব্লিডিং না হয়। এটা হচ্ছে ওই যে ইউটেরাইন বেলুন কন্ডোম ক্যাথেটার করা হয় যখন অনেক বেশি ব্লিডিং হয় নর্মাল ডেলিভারিতে। ঠিক আছে, এটা আসলে ম্যানেজমেন্টের একটা প্রসেস, আমি আপনাদেরকে জানানোর জন্য বললাম। এখন এই ছিল আমাদের 4টা স্টেজ। আমরা পরবর্তী টপিকে যাব, তার আগে
আপনারা একজন আমাকে বলবেন আমরা যে কয়টা স্টেজ পড়েছি সেই স্টেজ গুলা কি কি এবং তার যে অল্টারনেটিভ আমি একটা করে নাম বলেছি সেই নাম আমাকে বলবেন। ম্যাম আমি বলি জি বলেন। আমাদের নর্মাল লিভারের হচ্ছে টোটাল 4টা স্টেজ। স্টেজ 1 হচ্ছে ডায়ালেশন স্টেজ, স্টেজ 2 হচ্ছে এক্সপালশন স্টেজ, আর স্টেজ 3 হচ্ছে প্লাসেন্টাল স্টেজ, আর স্টেজ 4 হচ্ছে রিকভারি স্টেজ। আর অবজারভেশন স্টেজ। ঠিক আছে ইসমাত, আপনাকে ধন্যবাদ, আপনি খুবই সুন্দর বলেছেন। থ্যাংক ইউ আশা ম্যাম। করছি সবাই তার মতো মনোযোগ দিয়ে ক্লাস করেছেন। এখন আরেকজন আমাকে আনমিউট করে বলবেন। আমি এমসিকিউটার অ্যান্সার এখনই চাচ্ছি না, আমি সময় দিব। আপনারা আমাকে যে ডিউরেশন গুলো আমি আপনাদেরকে বলেছি লিখে নেওয়ার জন্য 4টা স্টেজের, সেই ডিউরেশন গুলোকে বলতে পারবেন। একজন আমাকে আনমিউট করে বলেন। জি ম্যাম আমি বলতেছি। জি বলেন। ফার্স্ট স্টেজ ডায়ালেশন স্টেজ, পেনি গ্রাভিটাস 6 থেকে 12 ঘন্টা আর মাল্টি গ্রাভিটাস 6 ঘন্টা। সেকেন্ড স্টেজ এক্সপানশন, এটা হলো পেনিস 2 ঘন্টা আর মাল্টি 30 মিনিট। থার্ড স্টেজ মাল্টি 15 থেকে 30 মিনিট আর মাল্টি প্রায় 15 মিনিট। জি। ফোর্থ স্টেজ অবজারভেশনে রাখা হয় 1 থেকে 2 ঘন্টা, যদি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা না হলে 2 ঘন্টা। জি, আমি আসলে একটু বুঝতে সমস্যা হচ্ছিল, আপনার নেটওয়ার্কে মেবি একটু সমস্যা, কিন্তু আমি যতটুকু বুঝেছি আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। নামটা আসলে আমি দেখতে পাচ্ছিলাম না। মোহাম্মদ জামিনুর রহমান। জামিনুর, আপনাকে ধন্যবাদ। আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি স্ক্রিনে। এমসিকিউটা দ্রুত আপনার অ্যান্সার কি হবে লিখে জানাবেন, এরপর আমি উত্তর বলে দিব। The average duration of first stage of labor in a primigravida approximately. একজন primigravida মায়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেজের ডিউরেশনটা এখানে জানতে চাচ্ছে, অ্যাভারেজ ডিউরেশন, যেটা আমরা একটু আগেই পড়েছি, সবাই পারবেন আমি জানি। 12 hours ম্যাম। জি, অনেকে অ্যান্সার করেছে, এটা আমরা মাত্রই জেনেছি। অ্যাভারেজ ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ অফ লেবার ইন এ প্রাইমিগ্রাভিডা ইজ অ্যাপ্রক্সিমেটলি 12 আওয়ার্স। সবাইকে ধন্যবাদ। আমরা এখন দেখে নিব টাইপস অফ লেবার পেইন। এতক্ষণ আমরা লেবার পেইনের কথা বারবার বলছিলাম। এই লেবার পেইন কয় ধরনের এবং সেটি কি কি আমরা একটু জানবো। সাইন্স অফ ট্রু লেবার পেইন। ট্রু লেবার পেইন যেটা আমাদের নরমালি হচ্ছে 2 ধরনের লেবার পেইন আছে, একটা হচ্ছে ট্রু লেবার পেইন, আরেকটা ফলস লেবার পেইন। সবাই লিখে নিবেন, 2 ধরনের লেবার পেইন হয়, একটা ট্রু লেবার পেইন, আরেকটা হচ্ছে ফলস লেবার পেইন। আমরা এখন জানবো ট্রু লেবার পেইন আমরা কিভাবে বুঝবো, এই ট্রু লেবার পেইনের সাইন গুলো কি কি সেটা একটু জানবো। ট্রু লেবার পেইনে কি হবে, পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে। আমরা তো জানি যে ইউটেরাসটা বারবার সংকুচিত হতে থাকে এবং প্রসারিত হয়, এর মাধ্যমে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়। সো এই যে ইউটেরাইন কন্ট্রাকশন হবে সেটা পেইনফুল হবে ট্রু লেবার পেইন অ্যাট রেগুলার ইন্টারভাল, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হবে। ঠিক আছে। দ্য পেইন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি, এই যে ব্যথাটা এটার তীক্ষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন ট্রু লেবার পেইন হবে সেই পেইনের তীক্ষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে। গ্র্যাজুয়ালি দ্য ডিউরেশন অফ পেইন ইজ ইনক্রিজিং, ধীরে ধীরে এই যে ডিউরেশন মানে কত সময় ধরে ব্যথাটা হবে। নর্মালি কি হয়, একটা কন্ট্রাকশন আসে, সংকুচিত হয়, এটা কিছু সময় স্টে করে, ওই সময়টাতে পেশেন্টের খুব ব্যথা হয়। এই যে কতটুকু সময় ব্যথাটা থাকলো এই ডিউরেশনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথমে 15 সেকেন্ড, এরপরে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, এমন করে করে অলমোস্ট 1 মিনিটের কাছাকাছি এই কন্ট্রাকশন বা ব্যথাটা থাকে। ঠিক আছে।
ফ্রিকোয়েন্সি অফ পেইন ইজ ইনক্রিজিং, এরপরে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, ঘন ঘন ব্যথা হবে, একটু পরপরই কন্ট্রাকশন হবে। প্রোগ্রেসিভ ইফাসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। ঠিক আছে, প্রোগ্রেসিভ ইফাসমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে সার্ভিক্সটা ধীরে ধীরে পাতলা হতে থাকবে, ঠিক আছে, এবং এবং সেটা প্রসারিত হবে, ডায়ালেট হবে, খুলতে থাকবে। সার্ভিক্সের মুখটা ধীরে ধীরে পাতলা হবে এবং খুলতে থাকবে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড উইথ শো, এই যে ব্যথা, ব্যথার সাথে একটা রেড হোয়াইটিশ টাইপের একটা পিচ্ছিল ডিসচার্জ বের হবে, ঠিক আছে। ওটা পুরোপুরি ব্লাডও না, আবার পুরোপুরি সাদা না, কিছু সাদা এবং কিছু লাল, এই ধরনের একটা পিচ্ছিল ডিসচার্জ বের হবে, যেটাকে আমরা শো বলি। অ্যান্ড নো রিলিফ বাই সিডেটিভস, এই যে পেশেন্টের ব্যথা হবে, এটা কোনো ধরনের ব্যথা বা ঘুমের ওষুধ দিয়ে এই ব্যথা কমবে না, ঠিক আছে। এ ছিল আমাদের ট্রু লেবার পেইন। এরপরে আমরা দেখব ফলস লেবার পেইনের ফিচার্স বা সাইন গুলো কি কি, সেটা আমরা জানবো। কারণ আমাদের কাছে যখন একজন রোগী আসবে ব্যথা নিয়ে, তখন আমাকে আসলে বুঝতে হবে সেই রোগীর আসলেই লেবারের দিকে যাচ্ছে কিনা, তার ডেলিভারি হবে কিনা, এটা কি তার ট্রু লেবার পেইন নাকি তার ফলস লেবার পেইন। ফলস লেবার পেইনে কিন্তু ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা তখন থাকে না, এটা নর্মালি যে কোনো কারণে হতে পারে। এই জন্য আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে রোগী কি লেবারের দিকে যাচ্ছে কিনা, তার ওইটা আসলে ট্রু লেবার পেইন নাকি সে ফলস লেবার পেইন নিয়ে কমপ্লেন করছে, ঠিক আছে। তাহলে আমাদের ফলস লেবার পেইনটা কেমন হবে, ডাল ইন নেচার, অর্থাৎ খুব বেশি ব্যথা হবে না, হালকা হালকা ব্যথা হবে। ইউজুয়ালি কনফাইন্ড টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রোইন, এই যে ব্যথাটা এটা লোয়ার অ্যাবডোমেন এবং গ্রোইন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কন্টিনিউয়াস অ্যান্ড আনরিলেটেড হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, এটা কন্টিনিউয়াস ব্যথা হবে এবং এর সাথে ইউটেরাসের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে। অর্থাৎ যখন আমাদের ট্রু লেবার পেইন হয়, আপনারা কেউ এক্সামাইন করেছেন কিনা আমি জানি না, রোগীর পেটের উপর হাত রাখলে আপনারা বুঝতে পারবেন ইউটেরাসটা ধীরে ধীরে শক্ত হয়ে যায়, এই যে কন্ট্রাকশন হয় তখন ধীরে ধীরে শক্ত হয়, এরপরে আবার যখন সেটা ডায়ালেট হয় মানে কন্ট্রাকশনটা বন্ধ হয়ে যায়, তখন ইউটেরাসটা আবার নরম হতে থাকে। এটা আনরিলেটেড, অর্থাৎ যখন ফলস লেবার পেইন হবে তখন ইউটেরাস হার্ড মানে শক্ত হয়ে আসবে না বা শক্ত অনুভূত হবে না। উইদাউট এনি ইফেক্ট অন ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স ডায়ালেট হবে না। ইউজুয়ালি রিলিভড বাই এনেমা এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ সেডেটিভ, এনেমা অথবা তাকে যদি আমরা সেডেটিভ বা কোনো ব্যথানাশক দেই, সেক্ষেত্রে তার ব্যথা ঠিক হয়ে যাবে। False labor pain probably due to stretching of the cervix and lower uterine segment. কেন হয়, মাঝে মাঝে সার্ভিক্স একটু স্ট্রেস করে, অর্থাৎ মানে সংকুচিত অবস্থায় একটু প্রসারিত হয় অথবা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট প্রসারিত হয়, এই কারণে হচ্ছে রোগীর ফলস লেবার পেইন। ম্যাম আপনার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না, কেউ মেবি আনমিউট করে রেখেছে এই জন্য। আপনারা কেউ আনমিউট থাকলে অবশ্যই মিউট করে দিবেন। শুধুমাত্র কোয়েশ্চেন করার সময় আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করবেন, এছাড়া সবাই কাইন্ডলি মিউট। মিসেস কি যেন নাম, ওনারটা হচ্ছে আনমিউট করা, যার কারণে প্রবলেম হচ্ছে। আমি আসলে খুঁজে পাচ্ছি না কে আনমিউট করেন। এখন কি আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ম্যাম শেফালি আক্তার, উনি হচ্ছে আনমিউট করা, যার কারণে প্রবলেম হচ্ছে, একটা সাউন্ড আসছে বাতাসে। হ্যাঁ, একটা সাউন্ড আসতেছে যার কারণে শুনতে পাচ্ছি না। শেফালি আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
সে মনে হয় মিউট করেছে। আশা করছি এখন আর কোনো সমস্যা হচ্ছে না। না ম্যাম, মিউট স্টিল করে সমস্যা নাই। হচ্ছে, উনি মিউট করে নাই। এখন না শুনলে আর কি করবো? কি এটা আমি তো বুঝতেই পারছি। ওনার হাজবেন্ডের সাথে শেফালী আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এ আবার কি? আমি কোথাও হ্যাঁ ম্যাম, উনি মাত্র মিউট করলো। ঠিক আছে, সবাই কাইন্ডলি। আম্মু, আঙ্কেল কল দিচ্ছে বারবার। আমি ক্লাস নিচ্ছি, দূর। তুমি একটু কল দিয়ে বলো তো, আব্বুর হোয়াটসঅ্যাপ লগ ইন করা তো বারবার কল দিচ্ছে। খালামুনি, ওই যে একটানা কল দিচ্ছে। সরি আপনাদের ক্লাসে ইন্টারাপশনের জন্য। ইনশাল্লাহ একটা মানুষ কয়বার কল দেয়। এই পর্যন্ত আমাদের ট্রু এবং ফলস লেবার পেইন বুঝতে কারো কোনো সমস্যা আছে? আপনাদের যদি এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে, সে শুধুমাত্র আনমিউট করে আমাকে প্রশ্ন করেন। ম্যাম, ফলস পেইনসটা কি মেইনলি হচ্ছে মানে সার্ভিক্সে ব্যথা হওয়ার জন্য হয়? মানে আমি এটা একটু বুঝতে পারিনি। ফলস লেবার পেইনটা যে কোনো কারণে হতে পারে। তার সার্ভিক্স যদি কোনো কারণে প্রসারিত হয়, যেমন আসলে এটা শুনতে কেমন, উম কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা আনইউজুয়াল যদি সে চলাফেরা করে, অনেক সময় পেশেন্ট একদম, আমরা নর্মালি পেশেন্টকে না বলি যে একদম লাস্ট ট্রাইমেস্টারে এসে যে 9 মাস বা 10 মাসের এই সময়টাতে কোনো ধরনের ইন্টারকোর্স করার জন্য সে যদি এই ধরনের কিছু করে থাকে, তাহলে তার সার্ভিক্সের স্ট্রেচিং হয় এবং একটা ফলস লেবার পেইন শুরু হয়ে থাকে। আপনারা যারা অ্যান্টিনেটাল ওয়ার্ডে বা লেবার ওয়ার্ডে ডিউটি করেছেন, অনেক সময় পেশেন্ট এই ধরনের কমপ্লেন নিয়ে বেশ মাঝরাতে আসে, যেটা আসলে ট্রু লেবার পেইন না, ওইটাকে আমরা ফলস লেবার পেইন বলে থাকি। ওই সময় আসলে পেশেন্টের ডেলিভারির কোনো পসিবিলিটি থাকে না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেমের জন্য তার এই ধরনের পেইন শুরু হয়ে থাকে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটা এমসিকিউ সলভ করব। Which of the following is not a feature of true labor pain? ট্রু লেবার পেইনের বৈশিষ্ট্য নয় কোনটি? আপনারা দ্রুত উত্তরটি লিখে ফেলবেন, এরপরে আমি বলে দিব। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে। আপনাদের মাঝে একটু আমি বিআরসি নিয়ে কনফিউশন দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার করে দিব। আমরা এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে কোনটি ট্রু লেবার পেইনের বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, রেগুলার অ্যান্ড রিদমিক কন্ট্রাকশন, এটা তো আমাদের ট্রু লেবার পেইনে হয়ে থাকে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। পেইন ফেল্ট ইন ব্যাক এন্ড রেডিয়েটিং অ্যাবডোমেন, যখন ব্যথা হয় তখন আসলে পেটে সামনে এবং পিছনে দুই দিকেই ব্যথা হতে পারে, তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না। যারা বি নিয়ে কনফিউশনে ছিলেন, নো প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালিটেশন, আমরা জানি ট্রু লেবার পেইন যখন হয় তখন সার্ভাইকাল ডায়ালিটেশন হয়। ইস আম্মু, এত ইরিটেট করতেছো আজকে।
সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ক্লাসে ইন্টারাপশনের জন্য। আমরা দেখছিলাম ট্রু লেবার পেইনের বৈশিষ্ট্য নয় কোনটি, নো প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন। আমরা জানি ট্রু লেবার পেইনে প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন হয়, অর্থাৎ যখন সার্ভিক্সের মুখ খুলতে থাকে বা আমরা যেটাকে ডাইলেটেশন বলছি সেটা শুরু হয়, ট্রু লেবার পেইন তখনই শুরু হয়। সো আমাদের এখানে আমরা বলছি নো প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন, আমরা বলছি হয় না, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে সি। ম্যাম আমাদের কি হচ্ছে এই ক্লাসটা ভিডিও রেকর্ডিং হচ্ছে? জি, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপনারা এই ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা মেবি আপনাদের যে অ্যাপস আছে সেখানে আপলোড করা হয়। এটা আপনারা নাসির ভাই থেকে জেনে নেবেন। ঠিক আছে ম্যাম, কিছু কিছু ক্লাস আছে তো পাই না খুঁজা। এই ব্যাপারে আসলে আমি বলতে পারছি না। আমার যে ক্লাসগুলো থাকে, আমি যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো ক্লাসেরই রেকর্ড আছে আমার জানা মতে, আমি নিজেও দেখেছি। এরপরেও যদি কোনো ক্লাসের রেকর্ড আপনারা না পেয়ে থাকেন, সেটা আপনাদের যে গ্রুপ আছে সেখানে আপনারা জানাবেন, বা হচ্ছে নাসির ভাইয়ের সাথে যদি কথা বলেন, আপনারা হয়তো সবাই তাকে চিনেন, সে আপনাদের রেকর্ডটা দিয়ে দিবে। ঠিক আছে, আমরা আমাদের গাইনির যে বেশ কিছু টপিক আমরা কভার করেছি ইতিমধ্যে। আপনাদের যদি স্পেশালি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা বা কনফিউশন থাকে যেটা আপনারা ক্লাস করতে চাচ্ছেন, আপনারা ক্লাস শেষে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিক কভার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এতক্ষণ বেশ লেবারের স্টেজ গুলো সম্পর্কে জেনেছি, ট্রু এবং ফলস লেবার পেইন সম্পর্কে জানলাম। এখন আমাদের এই যে স্টেজ গুলো লেবারের, এই স্টেজ গুলোতে মূলত কি ঘটে এবং কিভাবে ঘটে থাকে সেটা একটু ছোট করে জানবো। চলে যাচ্ছি ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার। The first stage of labor is characterized by dilation, and dilation of cervix is divided into two phases. আমরা জানি, আমরা এর মধ্যে পড়েছি যে আমরা ফার্স্ট স্টেজকে আমরা বলছি ডাইলেটেশন স্টেজ, যে স্টেজে আমাদের ট্রু লেবার পেইন শুরু হয় এবং সার্ভিক্স 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়ে থাকে। হ্যাঁ, এই যে ফার্স্ট স্টেজ, এই স্টেজকে আমরা দুইটা ফ্রেজে ভাগ করে থাকি। সেই দুইটা স্টেজ হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে ল্যাটেন্ট ফ্রেজ, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এখন আমাদের এই যে দুইটা ফেজ, কোন ফেজে আমাদের কি ঘটে? হ্যাঁ, ল্যাটেন্ট ফেজটা হচ্ছে আমাদের, আমরা বলছি কি আমাদের সার্ভিক্সটা 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়। এই 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হওয়ার এই সময়টাকে আমরা দুই ভাগে ভাগ করছি ফার্স্ট স্টেজে, যেটার প্রথম ভাগটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ। এই ফেজে আমাদের সার্ভিক্স 0 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়ে থাকে। সবাই লিখে নেবেন, ল্যাটেন্ট ফেজে সার্ভিক্স 0 থেকে 4, অথবা যদি আপনার অপশনে 3 থাকে সেক্ষেত্রে আপনি 3 অ্যান্সার করবেন, 0 থেকে 3 অথবা 4 পর্যন্ত, 4 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়। এবং অ্যাক্টিভ ফ্রেজে 4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়ে থাকে। ঠিক আছে, ল্যাটেন্ট ফ্রেজে কি হয়, তখন ব্যথাটা খুব ইন্টেন্সিভ পেইন থাকে না, মানে অনেক বেশি ব্যথা হয় না, ব্যথাটা মাইল্ড থাকে, সার্ভিক্স পুরোপুরি ডায়ালেট হয় না। যেহেতু তখন আমার পুরো সার্ভিক্স ডায়ালেট হচ্ছে না, তাই ব্যথাটা অল্প হালকা হালকা ব্যথা থাকে।
অ্যাক্টিভ রেঞ্জে কতটুকু থাকে বলছেন, মানে কত থেকে কত? 4 থেকে 10 সেন্টিমিটার। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা দেখি ল্যাটেন্ট ফ্রেসে আমরা বলছি 0 থেকে 3 অথবা 4 সেন্টিমিটার পর্যন্ত সার্ভাইকাল ডায়ালিটেশন হয়ে থাকে। ইউটেরাইন কন্ট্রাকশন খুব সামান্য, মানে ব্যথা খুব বেশি ব্যথা হয় না, হালকা হালকা ব্যথা হয় যেটা ইররেগুলার থাকে। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই ব্যথাটা স্টে করে, মানে ইউটেরাইন কন্ট্রাকশন 20 to 30 সেকেন্ডস পর্যন্ত হয়ে থাকে। এই ব্যথাটা ম্যানেজেবল, ঠিক আছে, যেহেতু হালকা ব্যথা ম্যানেজ করা যায়। এই সময়ে যে মা থাকে সে হাঁটা চলা খাওয়া দাওয়া সবই করতে পারে, কারণ এই সময় তো তার সার্ভিক্সের ডায়ালিটেশনের পরিমাণ খুব কম, মোটামুটি পেশেন্ট নর্মাল থাকে। এরপরে আমরা দেখবো অ্যাক্টিভ ফ্রেজ। অ্যাক্টিভ ফ্রেজে আমাদের কি হয়, এই যে 4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়। যদি আপনাদের অপশনে এর মাঝামাঝি কোনো অপশন থাকে কোয়েশ্চেনে যে 4 থেকে 7 বা 4 থেকে 8, তাহলে আপনারা সেইটাকেই অ্যান্সার করবেন, ঠিক আছে, যেটা থাকবে। এই সময় কি হয়, স্ট্রং কন্ট্রাকশন হয়, অনেক বেশি ব্যথা হয়। এই কন্ট্রাকশনটা রেগুলার হয়, 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত স্টে করে, অর্থাৎ 40 সেকেন্ডস টু 1 মিনিট পর্যন্ত এই কন্ট্রাকশন থাকতে পারে, ব্যথা হবে। প্রতি 3 থেকে 5 মিনিট পর পর এই ব্যথাটা হয়ে থাকে, ঠিক আছে। এই সময় যে বেবির মাথা ওটা নিচের দিকে নামতে থাকে, আলটিমেটলি এরপরে তো ডেলিভারি হয়। এ ছিল আমাদের ল্যাটেন্ট ফ্রেজ আর অ্যাক্টিভ ফ্রেজ। এটা মনে রাখবেন, এটা আমি বেশ কয়েকবার দেখেছি প্রশ্নে আসতে যে আমাদের ফার্স্ট স্টেজের কয়টা ফ্রেজ রয়েছে, সেই ফ্রেজ গুলার নাম কি, ঠিক আছে, এরকম আসে যে which one is included in first stage of labor, এই টাইপের কোয়েশ্চেন থাকে, এবং অপশনে ল্যাটিন ফ্রেজ, অ্যাক্টিভ ফ্রেজ এরকম অপশন থাকে, ঠিক আছে। এটা আমরা একটু দেখবো ল্যাটিন ফ্রেজে, যেটা আমি ম্যাম, ল্যাটিন ফ্রেজে মানে কত সেকেন্ড থাকে, পেন থাকে? 4 থেকে 10 20 থেকে 30 সেকেন্ড, খুব অল্প সময়ের জন্য। নর্মালি তো ওই পেইনটা, কন্ট্রাকশনটা 1 মিনিটের বেশি হয় না। সো তখন তো মানে সার্ভিক্স খুব বেশি ডায়ালেট হয় না, 20 থেকে 30 সেকেন্ড তার এই কন্ট্রাকশন থাকে, এবং ওই সময়টাতে ব্যথা হয়, ইউটেরাস শক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের ল্যাটিন ফ্রেজে আমরা এতক্ষণ বললাম, এর থেকে বেশি বলে ফেলছি, স্লাইডে যা আছে। অনসেট অফ রেগুলার কন্ট্রাকশন, রেগুলার কন্ট্রাকশনটা এই ফ্রেজে শুরু হয়। সার্ভাইকাল ইফাসমেন্ট, এই ফ্রেজে কি হয়, সার্ভিক্স ধীরে ধীরে পাতলা হতে থাকে, ইনিশিয়াল ডায়ালিটেশন, এবং জরায়ুর মুখ খুলতে থাকে, ঠিক আছে। অ্যাক্টিভ ফ্রেজে ইন্টেন্সিফাইড কন্ট্রাকশন, তার খুব দ্রুত একটু পরপর কন্ট্রাকশন হয়, র্যাপিড সার্ভাইকাল ডায়ালিটেশন, সার্ভিক্সের মুখ ডায়ালেট হতে থাকে, ইনক্রিজ ডিসকমফোর্ট এন্ড পেইন, তার ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে, রাপচার অফ মেমব্রেন রাপচার হয়, বাচ্চাটাকে যেহেতু বের হয়ে আসতে হবে শেষের দিকে, তখন এসে মেমব্রেন রাপচার হয়, পেলভিক প্রেশার, একটা পেলভিক প্রেশার অনুভূত হয়, ইনক্রিজ ব্লাডি শো আমি একটু আগে বলেছি, সেই শো ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে। এ ছিল আমাদের ফার্স্ট স্টেজের ইভেন্টস। আমরা একটা কোয়েশ্চেন এমসিকিউ সলভ করব। দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার বিগিনস উইথ, কি দিয়ে শুরু হয় ফার্স্ট স্টেজ অফ লেবার? সবাই দ্রুত অ্যান্সার করবেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেজ অফ লেবার বিগিনস উইথ ট্রু লেবার পেইন, ট্রু লেবার পেইন দিয়ে শুরু হয়, এবং সার্ভিক্স 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেট হয়, এবং ফার্স্ট স্টেজ আমাদের এখানে শেষ হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখবো সেকেন্ড স্টেজে কি ঘটে, ইভেন্টস ইন সেকেন্ড স্টেজ অফ লেবার। This stage involves active pushing and refers to the series of movements and adjustments of the fetus, ঠিক আছে।
সেকেন্ড স্টেজ আমাদের কি হয়, এই স্টেজে খুব নিচের দিকে প্রেসার অনুভূত হয়, যেহেতু আমাদের সার্ভিক্স পুরোপুরি ডায়ালেট হয়ে গিয়েছে এবং আমরা সেকেন্ড স্টেজকে এক্সপালশন স্টেজ বলছি। এই সময় বাচ্চাটার বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়, যেটা আমরা জানবো, এবং ধীরে ধীরে সে ফিটাসটা মায়ের শরীরের বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, আমরা দেখবো এখানে কি কি ঘটে। সেকেন্ড স্টেজে মেইনলি মেকানিজম অফ লেবার ঘটে থাকে। কি ঘটে আমরা দেখব। এটা হচ্ছে মায়ের পেলভিক ব্রিমটা। ঠিক আছে, এই যে এখানে আমরা যে মুভমেন্ট গুলো দেখতে পাচ্ছি মেকানিজম অফ লেবারে, এই মুভমেন্ট গুলার আরেকটা নাম রয়েছে, কেউ কি জানেন? এই মুভমেন্ট গুলার আরেকটা সুন্দর নাম আছে, সেই নামটা কি কেউ জানেন? নো ম্যাম। মেকানিজম অফ ফ্লেভার। হ্যাঁ, এটা অবশ্যই মেকানিজম অফ লেবার, কিন্তু এই যে এখানে আমরা 7টা মুভমেন্ট দেখতে পাচ্ছি, এই 7টা মুভমেন্টের একটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় কার্ডিনাল মুভমেন্টস। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এমন কিছু প্রশ্ন এসেছিল, আমি দেখেছি যে এখানে যে আমাদের যে মুভমেন্ট গুলার নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন এন্ড এক্সপালশন। হ্যাঁ, বেশ কিছু কয়েকটা ধরেন নাম তুলে দিয়ে তারা জানতে চায় যে কোনটা কোনগুলো কার্ডিনাল মুভমেন্টস এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, সো এই যে মুভমেন্ট বা মেকানিজম অফ লেবার, এই কার্ডিনাল মুভমেন্ট গুলো আপনারা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, যেন চোখ বন্ধ করে বলতে পারেন। ঠিক আছে, আমরা দেখবো এখানে কি ঘটে। এঙ্গেজমেন্ট, এই স্টেজে সার্ভিক্স পুরোপুরি যখন ডায়ালেট হয়ে যায়, তখন বাচ্চার মাথাটা এসে মায়ের পেলভিক ব্রিমের মধ্যে আটকায়। ঠিক আছে, পেলভিক ব্রিমের মধ্যে নেমে আসে, এটাকে আমরা বলছি এঙ্গেজমেন্ট। অর্থাৎ বাচ্চার মাথা মায়ের পেলভিক ব্রিমে চলে আসলো ধীরে ধীরে, এটাকে আমরা বলছি এঙ্গেজমেন্ট। এরপরে যখন পেলভিক ব্রিমে আসলো, সে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে সার্ভিক্সের এদিকে, এটাকে আমরা বলছি ডিসেন্ট। এরপরে কি হবে, সে আমরা তো জানি বাচ্চাটা ভিতরের দিকে তার মুভমেন্ট হয় কিছু, এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট হওয়ার জন্য সে ধীরে ধীরে নিচের দিকে ঘুরে যাবে। হ্যাঁ, ঘোরার জন্য এই যে ঘুরছে, তার কিন্তু তখন পেলভিক ব্রিমের সাথে একটা ঘর্ষণ হচ্ছে, পেলভিসের সাথে ঘর্ষণ হচ্ছে। এই স্টেজটা হচ্ছে ফ্লেকশন, এই ঘর্ষণের মাধ্যমে সেই দিকে ঘুরে যাবে। হ্যাঁ, এই যে ঘুরে যাচ্ছে নিচের দিকে, এটাকে আমরা বলছি ইন্টারনাল রোটেশন। তাহলে প্রথমে সে আসলো, পেলভিক ব্রিমে ঢুকলো, এটাকে বলছি এঙ্গেজমেন্ট। এরপর নিচের দিকে নামবে ধীরে ধীরে, বলছি ডিসেন্ট। এরপর ঘুরে যাওয়ার জন্য তার এদিকে ঘর্ষণ হবে, সেটাকে আমরা বলছি ফ্লেকশন। ফাইনালি সে ঘুরে গেল, এটাকে আমরা বলছি ইন্টারনাল রোটেশন। সে কিন্তু এখনো বাইরে বের হয় নাই, যেহেতু ভিতরে থেকে ঘুরছে, এই জন্য আমরা এটাকে বলছি ইন্টারনাল রোটেশন। পরে যখন সে ঘুরে গেল, এরপরে কি করে আমাদের মিডওয়াইফ বা ডক্টর যে থাকে, সে ওয়ান কাইন্ড অফ বাচ্চার মাথাটাকে প্রেসার দিয়ে টেনেই বের করে। এই যে সে পেলভিক ব্রিমের সার্ভিক্স দিয়ে বের হয়ে আসলো, এটাকে আমরা বলছি এক্সটেনশন। ঠিক আছে, এরপরে আপনারা দেখবেন বাচ্চাটা যখন মাথাটা বের হয়, তখন হাত দিয়ে বাচ্চার মাথাটাকে উপরের দিকে ঘুরিয়ে দেয়া হয়, এটাকে আমরা বলছি এক্সটার্নাল রোটেশন। এবং ফাইনালি বাচ্চাটাকে টেনে বের করা হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলি এক্সপালশন। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো ম্যাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে কার্ডিনাল মুভমেন্টস বা মেকানিজম অফ লেবার, এই 7টা মুভমেন্টকে একদম মুখস্থ করে ফেলবেন, যেন চোখ বন্ধ করে বলতে পারেন। কে বলতে পারবেন একজন? না দেখে আমাকে বলো। ম্যাম আমি বলবো। জি বল। এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, এক্সটার্নাল রোটেশন, এক্সপালশন। জি, আপনি খুবই ভালো বলেছেন, আপনাকে ধন্যবাদ।
খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলছেন। আশা করি সবাই এইভাবে সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, যেন এখান থেকে কোনো প্রশ্ন আসলে সেটা কোনোভাবেই মিস না হয়ে যায়, সবাই যেন অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, আমরা স্ক্রিনে একটা এমসিকিউ দেখতে পাচ্ছি। দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার এন্ডস উইথ, সেকেন্ড স্টেজ অফ লেবার কি দিয়ে শেষ হচ্ছে? আমরা সবাই জানি সেকেন্ড স্টেজ অফ লেবারকে আমরা বলছি এক্সপালশন স্টেজ। এই স্টেজে বেবি এক্সপালশন হয়ে থাকে। এটা কি দিয়ে শেষ হয়? অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি, সবাই সঠিক উত্তর করেছে ডেলিভারি অফ দ্য বেবি। যেহেতু আমরা এটাকে বলছি এক্সপালশন স্টেজ, বাচ্চাটা মায়ের বডি থেকে বাইরে বের হয়ে আসে, সো সঠিক উত্তর হবে ডেলিভারি অফ দ্য বেবি। আরেকটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। During the second stage of labor, maternal bearing down efforts are encouraged. আগে আমরা প্রশ্নটা বুঝি। সেকেন্ড স্টেজ অফ লেবারে ম্যাটারনাল বিয়ারিং ডাউন, অর্থাৎ নিচের দিকে যে ধাক্কা আমরা দিতে বলি বা মাকে বলি যে মা চাপ দেন বা পুশ করেন, এটা করা হয় কখন? তাকে আমরা কখন এটা করতে উৎসাহিত করি? ঠিক আছে, ম্যাম এটা ডি হবে না? সবাই অ্যান্সার করেন, এরপরে আমি বলে দিব কখন আমরা মাকে বলি চাপ দেওয়ার জন্য বা পুশ করার জন্য, নিচের দিকে প্রেসার দেওয়ার জন্য। আচ্ছা, আমরা মাকে বলি যখন কন্ট্রাকশন হয়, অর্থাৎ ইউটেরাস যখন সংকুচিত হতে থাকে, তখনই বাচ্চাটা বের হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেই সময় আমরা মাকে চাপ দিতে বলি। যখন সংকুচিত হয় না তখন চাপ দিলে শুধু শুধু মায়েরও কষ্ট হবে, অনেক সময় ইউটেরাস ছিঁড়ে যেতে পারে। ন্যাচারালি যখন কন্ট্রাকশন আসবে অর্থাৎ ইউটেরাস সংকুচিত হবে, তখন আমরা মাকে চাপ দিতে বলি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডিউরিং কন্ট্রাকশন। ঠিক আছে, কন্ট্রাকশনের সময় আমরা মাকে পুশ করতে বলে থাকি। একজন আমাকে বলেছে অনলি হোয়েন ফিটাল হেড ইজ ক্রাউনিং। হ্যাঁ, অবশ্যই বাচ্চার মাথা দেখা যাওয়ার পরে যখন কন্ট্রাকশন আসবে তখন আমরা চাপ দিতে বলি, কিন্তু যখনই দেখা যাবে তখনই তাকে চাপ দিতে বলা যাবে না। যখন তার ব্যথা করবে বা হচ্ছে একটা প্রেশার আসবে, কন্ট্রাকশন হবে, পেশেন্ট বুঝতে পারবে তার অনেক বেশি ব্যথা হচ্ছে, সেই সময়টাতে তাকে আমরা বলবো চাপ দেওয়ার জন্য। ঠিক আছে, এই ছিল আমাদের সেকেন্ড স্টেজ। চলে যাচ্ছি থার্ড স্টেজে। The third stage of labor begins after the birth of the baby and ends with the delivery of the placenta and membrane. আমরা এটা এর আগেও বলেছি, থার্ড স্টেজে আমাদের কি হয়, এটা শুরু হয় বাচ্চা জন্মের পর থেকে, মানে বাচ্চাটা বের করে ফেলার পর থেকে, এবং শেষ হয় প্লাসেন্টা এবং তার মেমব্রেন গুলা বের করে ফেলার মাধ্যমে। এই স্টেজে কি হয়, ইনিশিয়াল ইউটেরাইন কন্ট্রাকশন হয়, ওই যে প্লাসেন্টা ভিতরে থেকে যায়, সেটা বের করে দেওয়ার জন্য ইউটেরাস কন্ট্রাক্ট করে। সেপারেশন অফ প্লাসেন্টা, প্লাসেন্টা ওই যে ইউটেরাসের গায়ে লেগে থাকে সেখান থেকে আলাদা হয়। এক্সপালশন অফ প্লাসেন্টা, এরপরে প্লাসেন্টা বের করে আনা হয়, আপনারা জানেন অ্যাবডোমিনাল ম্যাসেজ করে, তারপরে কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে প্লাসেন্টাটাকে টেনে বের করে আনা হয়। এরপরে এক্সামিনেশন অফ প্লাসেন্টা, লাস্টে প্লাসেন্টা এক্সামিনেশন করা হয় যে সেটা কর্ড সহ পুরোপুরি বের হয়ে এসেছে কিনা। এই ছিল আমাদের থার্ড স্টেজ। আমাদের ফোর্থ স্টেজের আরেকটা নাম আমরা জানি রিকভারি স্টেজ। এই স্টেজে আমরা পেশেন্টকে মনিটর করে থাকি তার ওভারঅল কন্ডিশন। এখানে আমরা কি করি, অবজারভেশন এন্ড মনিটরিং। অবজারভেশন এন্ড মনিটরিং বলতে আমরা এখানে পেশেন্টের ভাইটালস মনিটরিং, তার সাথে সাথে তার ব্লিডিংটা মনিটরিং করে থাকি। ম্যানেজমেন্ট অফ ব্লিডিং, তার যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা ডক্টরকে জানাবো। ট্রাক্সিল বা ট্রানিক্সামিক অ্যাসিড যেটা দিতে বললে আমরা সেই ইনজেকশন দিব।
ঠিক আছে, অথবা আদার্স কোনো ওয়ে থাকলে ডাক্তার আমাকে যেভাবে সাজেশন দিবে আমরা সেভাবে করব। পেইন ম্যানেজমেন্ট করব, মনিটরিং ফর কমপ্লিকেশন, আদার্স কোনো কমপ্লিকেশন, আমার পেশেন্ট শকে চলে যাচ্ছে কিনা, তার ভাইটালস অ্যাবনর্মাল কিনা, আমরা সেটা নোটিস করব। ঠিক আছে, এই ছিল আমাদের 4th স্টেজ। আমাদের আজকের এই টপিক এ পর্যন্তই ছিল। আমরা কিছু এমসিকিউ সলভ করব। তার আগে আপনারা আমাকে বলেন, আজকে আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন হয়, সবাই খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, যার যেখানে সমস্যা আছে অবশ্যই বুঝে নিবেন। কারো এ পর্যন্ত কোনো সমস্যা আছে? ম্যাম, আমার সমস্যা মানে একটু লিটেন ফেস আর অ্যাক্টিভ ফেসের কত মিনিট পর পর বললেন, ওটা একটু যদি বলতেন আরেকবার। হ্যাঁ, আমাদের যে ল্যাটিন ফ্রেজ সেটা আমরা বলেছি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কন্ট্রাকশনটা থাকে, ইউটেরাইন কন্ট্রাকশন অর্থাৎ ব্যথা, সেটা 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকে। আর অ্যাক্টিভ ফ্রেজে হচ্ছে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড অর্থাৎ 40 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত 60 থাকে। হ্যাঁ, 1 ঘন্টা, হ্যাঁ। 1 ঘন্টা না, 1 মিনিট। ও সরি ম্যাম, 40 থেকে 1 মিনিট না? জি। আচ্ছা ম্যাম। আর কারো কোনো সমস্যা আছে? থ্যাংক ইউ ম্যাম। সবাই শেষ পর্যন্ত ক্লাসে কানেক্টেড থাকবেন, আমি আপনাদের থেকে একটু শুনবো কারো কোনো টপিকে সমস্যা আছে কিনা। আমরা কিছু এমসিকিউ সলভ করব। আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো প্রবলেম না থাকলে আমরা এমসিকিউ সলভ করতে চলে যাব। ট্রু লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং? ট্রু লেবারের বৈশিষ্ট্য কোনটি? সবাই দ্রুত উত্তরটি লিখে ফেলবেন। অনেকেই সঠিক উত্তর করেছে আমি দেখতে পাচ্ছি। ট্রু লেবার পেনের বৈশিষ্ট্য রেগুলার রিটারেন্ট কন্ট্রাকশন, এটা তো অবশ্যই রেগুলার রিটারেন্ট কন্ট্রাকশন হবে। সার্ভাইকাল ডায়ালেটেশন এন্ড ইনফাসমেন্ট, সার্ভিক্স ডায়ালেট হবে এবং ধীরে ধীরে পাতলা হতে থাকবে। পেন রিলিভ বাই সিডেশন, আমরা বলেছি ট্রু লেবার পেনে কোনো ধরনের সিডেশন দিয়ে ব্যথা কমে না। কন্ট্রাকশন ইনক্রিজ ইন ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ধীরে ধীরে ব্যথার তীক্ষ্ণতা বাড়তে থাকে। নো চেঞ্জ ইন সার্ভাইকাল ডায়ালিটেশন হবে, এটা আমাদের অ্যান্সার না, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এ, বি এন্ড ডি। যারা সঠিক উত্তর করেছে সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে। দ্য স্টেজেস অফ নর্মাল লেবার, নর্মাল লেবারের স্টেজ গুলো কি কি? এটা আমি বেশ কয়েকবার বলেছি, সবার পারা উচিত, সবাই দ্রুত অ্যান্সার করবেন। অনেকে অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি।
ফার্স্ট স্টেজ সার্ভাইকাল ডাইলেটেশন। হ্যাঁ, এখানে আমাদের ডাইলেটেশন হয়, এটা সঠিক। সেকেন্ড স্টেজ এক্সপালশন অফ দ্য বেবি, সেকেন্ড স্টেজে আমরা বেবি এক্সপালশন করছি। থার্ড স্টেজ এক্সপালশন অফ প্লাসেন্টা, এটাও ঠিক। ফোর্থ স্টেজ ফার্স্ট আওয়ার আফটার প্লাসেন্টা ডেলিভারি, ঠিক আছে। পুরো টোটাল প্রসেসটা কমপ্লিট হওয়ার পর থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে আমরা ফোর্থ স্টেজ বা রিকভারি স্টেজ বলছি, তার মানে এটা আমাদের সঠিক। ফিফথ স্টেজ বলে আমাদের কোনো স্টেজ আমরা পড়ি নাই, তার মানে এটা হবে না। সঠিক উত্তর এ, বি, সি এন্ড ডি। যারা শুধুমাত্র এবিসি অ্যান্সার করেছেন তারা দেখে নেন। ফোর্থ স্টেজে কিন্তু আমরা বলেছি যে আমরা 1 ঘন্টা, অ্যাটলিস্ট 1 ঘন্টা অবজারভেশন করে থাকি, অর্থাৎ এটা ভুল করা যাবে না। আমাদের ফোর্থ স্টেজ অর্থাৎ ডিও কারেক্ট অ্যান্সার হবে। ম্যাম এটা চোখেই পড়ে নাই। খেয়াল করে অ্যান্সার দিতে হবে, এই জন্য তো আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে। ভুল করা যাবে না। যেগুলো আমরা না পারি ইটস ওকে, সেটা আসলে স্কিপ হয়ে গেলে তখন খারাপ লাগবে না, কিন্তু যেটা আপনি জানেন সেটা স্কিপ হওয়া যাবে না, ঠিক আছে। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। মেকানিজম অফ নর্মাল লেবার ইনক্লুড, যেটা আমি বারবার বলেছি, কার্ডিনাল মুভমেন্ট, যেটা কি কি ইনক্লুড করে। এটা সবাই পারবে আমি জানি। অনেকে অ্যান্সার করেছেন দেখতে পাচ্ছি, সবাই সঠিক উত্তর করেছে। এঙ্গেজমেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, অ্যাবডাকশন নামে কিছু আমরা পড়ি নাই, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ডি। Which hormone is mainly responsible for uterine contraction during labor? এটা আমাদের স্লাইডে ছিল না, কিন্তু এটা আমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করেছি ম্যাক্সিমাম জানি। আপনারা অ্যান্সার করবেন, এরপর আমি বলে দিব। সবাই সঠিক উত্তর করেছেন দেখতে পাচ্ছি। অ্যান্সার হবে অক্সিটোসিন, ঠিক আছে। এটা আমরা যারা লেবারে যারা ডিউটি করেছেন সবাই জানি অক্সিটোসিন, লিন্ডা ডিএস, ফিটোন এই নামে পাওয়া যায়, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য নর্মাল ফিটাল রেট ডিউরিং লেবার, লেবার চলাকালীন সময় নর্মালি ফিটাল হার্ট রেট কত থাকে? সঠিক উত্তর হবে 110 থেকে 160। যদি আপনাদের অপশনে 120 থেকে 160 থাকে তাহলে সেটাও সঠিক হবে, ঠিক আছে। এর কম বা বেশি থাকলে সেই বাচ্চার রিস্কি, আমাদের তখন ইমিডিয়েট টার্মিনেশনের ব্যবস্থা করতে হবে। আপনাদের অ্যান্সারের যদি 110 to 160 থাকে আপনারা সেটাই অ্যান্সার করবেন, আর যদি 120 to 160 থাকে তাহলে সেটা অ্যান্সার করবেন, ঠিক আছে। The most reliable sign of true labor, ট্রু লেবারের সবচেয়ে রিলায়েবল সাইন কোনটা? ম্যাম নর্মাল ফিটার হার্ট রেট ডিউরিং লেবার কি 110 থেকে 60? জি 110 থেকে 160। আর ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ওই যে ফার্স্টের দিকে, হুইচ হরমোন ইজ মেইনলি রেসপন্সিবল ফর ইউটেরাইন। পুরো কোশ্চেনটা কি আবার বলবেন? যার যেখানে সমস্যা আছে আগের সমস্যাগুলো আমরা ক্লাস শেষে আবার দেখবো, এখন আপনারা এটা অ্যান্সার করেন। দ্য মোস্ট রিলায়েবল সাইন অফ ট্রু লেবার
ট্রু লেবারের সবচেয়ে রিলায়েবল সাইন কি হবে? অনেকে অ্যান্সার করেছেন দেখেছি। ব্যাক পেইন, এটা আমাদের রিলায়েবল সাইন না। শো, ট্রু লেবারের শো দেখা যায়। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখবো আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটা। যেহেতু এটা আমাদের বেস্ট অ্যান্সার, রাপচার অফ মেমব্রেন। ট্রু লেবার পেইনে আমাদের মেমব্রেনের রাপচার হয়, কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ার মতো বা পেশেন্ট রেসপন্সিভ হচ্ছে আমাদের রেগুলার রিটারেন্ট কন্ট্রাকশন উইথ সার্ভাইকাল চেঞ্জ। ঠিক আছে, রেগুলার রিটারেন্ট কন্ট্রাকশন হবে, সাথে সাথে কি হবে, তার সার্ভিক্স ডায়ালেট হতে থাকবে, অর্থাৎ সার্ভাইকাল চেঞ্জ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। সবাই সঠিক উত্তর দিয়েছে আমি দেখেছি। And our last question, features of latent phase of labor. এই যে আমরা latent phase টা পড়েছি, সেই latent phase এ কি ফিচার আছে, বৈশিষ্ট্য কি? এটা আমি বেশ কয়েকবার বলেছি পড়ানোর সময়, আপনারা দ্রুত উত্তর করবেন। এটা কিন্তু আমাদের মাল্টিপল অ্যান্সার হবে। দেখেন, আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে ফিচার্স অফ ল্যাটেন্ট ফেজ অফ লেবার। ঠিক আছে, ফিচার গুলো কি কি সেটা জানতে চাচ্ছে। কি হবে এখানে বলেছি, সার্ভাইকাল ডাইলেটেশন আপ টু 3 to 4 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে 3 to 4 লেখা আছে, কিন্তু আপনাদের যদি 0 থেকে 3 অথবা 0 থেকে 4 থাকে অ্যান্সারে, অপশনে, তাহলে সেটাও ট্রু হবে। মাইল্ড কন্ট্রাকশন আমি বলেছি, ল্যাটেন্ট ফেসে খুব বেশি কন্ট্রাকশন হয় না, হালকা হালকা কন্ট্রাকশন হয়, যেটাকে আমরা মাইল্ড কন্ট্রাকশন বলি। শর্ট ডিউরেশন, কম সময়ের জন্য হয়, হ্যাঁ এটাও সঠিক। স্লো প্রোগ্রেস, খুব ধীরে ধীরে আগায়। ঠিক আছে, স্ট্রং বিয়ারিং ডাউন এফোর্টস থাকে না এটা। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ডি। অর্থাৎ এই যে আমাদের এই ফ্রেজটা একটু ধীরে ধীরে আগায়, আস্তে আস্তে করে সার্ভিসের মুখ খুলতে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ, বি, সি এন্ড ডি। যারা সঠিক উত্তর করেছেন সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করার জন্য। এখন আমাকে বলেন, আজকে আমরা যতটুকু লেবার সম্পর্কে শিখেছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বা কিছু জানার আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এটা একটু বলবেন যে অক্সিটোসিন এই হরমোনটা কিভাবে হচ্ছে মানে এই কনসেন্ট্রেশনের সময় রেসপন্সিবল হয়, এটা আমি ঠিক জানি না। হ্যাঁ অবশ্যই, আমরা বলছি আমাদের প্রশ্নটা ছিল হুইচ হরমোন ইজ মেইনলি রেসপন্সিবল ফর ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং লেবার। ঠিক আছে, আমরা এখানে বলছি অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে ইউটেরাসটাকে সংকুচিত করা। ঠিক আছে, এটা নর্মালি দুই ধরনের কাজ করে থাকে। এই শেষ হয়ে যায় তখন সে একবার ইউটেরাসটা তো তখন প্রসারিত থাকে, হ্যাঁ, তখন সে একবার এটাকে সংকোচনের কাজ করে অক্সিটোসিন, যে কারণে আমরা বেবি আউট হওয়ার পরে অক্সিটোসিন দেই। আবার যখন মানে লেবার পেইন চলতে থাকে অর্থাৎ ডেলিভারির আগে, তখন অক্সিটোসিন কি করে, ইউটেরাসটাকে তখন একবার সংকুচিত করে, কারণ তখন যদি সে ইউটেরাস সংকুচিত না করে অর্থাৎ প্রেশার না দেয়, তখন তো বেবি আউট করা পসিবল হবে না। অক্সিটোসিনের তখন কাজই হচ্ছে ওই যে ইউটেরাসটাকে সেটাকে সংকুচিত করা, প্রেশার দিয়ে বেবিটাকে বের করে দেওয়া। এরপরে আমাদের ইউটেরাসটা তখন প্রসারিত অবস্থায় থেকে যায়। এরপরে তার কাজ হচ্ছে বেবি আউট হওয়ার পরে তখন আবার ইউটেরাসটাকে সংকুচিত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া। এই জন্য আমরা যখন ডেলিভারি শুরু হয় তখন একবার অক্সিটোসিন দেয়, আপনারা দেখবেন স্যালাইনের মধ্যে ড্রিপে দেয়া হয়। এরপরে যখন আবার শেষ হয়ে যায় তখন আরেকবার দেয়া হয়। মেইনলি এটা আমাদের ইউটেরাসকে কন্ট্রাকশনের মাধ্যমেই কাজ করে থাকে। ঠিক আছে, পায়ের ভিতরেও জি ম্যাম, বুঝতে পেরেছি।
জি আরেকবার। আর কারো কোনো প্রশ্ন? আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই আজকে ভালো করে পড়ে ফেলবেন। কিন্তু যেন ক্লাস এটা ম্যাম, নিয়ে ক্লাস নিলে ভালো হতো। জি আপনি কি বলছেন কথা বুঝতে পারছি না। আপনার যদি কোনো সমস্যা থেকে প্লিজ আরেকবার বলবেন। ম্যাম আপনার তো অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই, একটু কন্টিনিউ ক্লাস নিলে আমাদের জন্য ভালো হইতো ম্যাম। এটা আসলে ক্লাস নেওয়ার ব্যাপারটা তো আমার হাতে না। আমি চেষ্টা করব রেগুলার ক্লাস নেয়ার। এটা আপনারা কাইন্ডলি আপনাদের যে দায়িত্বে আছে তার সাথে যোগাযোগ করবেন ওইভাবে ক্লাস দেওয়ার জন্য। জি ম্যাম, কারণ আমাদের ম্যাম সময় তো আর বেশি নাই। জি। আপনাদের যদি কারো স্পেশালি কোনো টপিকে সমস্যা থাকে বা আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন, আপনারা যারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত আছেন যদি আমাকে বলেন তাহলে আমি সেইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। কারো কোনো সাজেশন বা প্রবলেম ক্লাসের ব্যাপারে আছে, বা কেউ স্পেশালি কোনো টপিকের উপর ক্লাস করতে চাচ্ছেন কিনা? ম্যাম মিডল সারির উপরেই মানে আপনি একটু ক্লাস নিলে বেশি ভালো হয় ম্যাম, একটু বুঝতে পারি ভালো করে। জি আমি আসলে আপনাদের সাথে যতদিন ধরে যুক্ত আছি আমি কয়েকটা ক্লাস শুধু অন্য টপিকের উপর নিয়েছিলাম, সেটা সরি এরপর থেকে আমি চেষ্টা করেছি সব আসলে গায়ে নিয়ে ক্লাস নেওয়ার জন্য। আপনারা দেখেছেন হয়তো। পরবর্তী ক্লাসগুলো সেভাবে নিব। পরবর্তী আমি আসলে এপিসিওটমি বা লোকিয়া এগুলোর উপর একটা ক্লাস নিতে চাচ্ছিলাম। ওগুলো থেকে বেশ অনেকগুলো করে প্রশ্ন এসেছে আমি দেখেছি, কিন্তু আমার মনে হলো যে লেবার টপিকটা কভার না করে ওটা বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ম্যাম আমাদের মিডওয়াইফারিদের মানে কোন টপিকের উপর বেশি আসে? এইবার তো অনেক হার্ডার ছিল সেপ্টেম্বরে লাইসেন্সে ম্যাম। আসলে এখন শুধুমাত্র লাইসেন্স না, যত ধরনের চাকরির পরীক্ষা বা হচ্ছে অ্যাডমিশন টেস্ট যাই বলেন সবগুলোই প্রশ্ন একটু কঠিন হচ্ছে। কঠিন বলতে সেটা আসলে কঠিন না, আমরা কি করি নর্মালি বেসিক যেটুকু না জানলেই নয় বা হচ্ছে বারবার প্রশ্ন এসেছে ওই টপিক গুলো ভাষা একটা জ্ঞান নিয়ে আমরা পরীক্ষা দিতে চলে যাই, যে জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু একটা টপিক যখন আপনি একদম সবকিছু ডিপলি জানবেন বা ওইভাবে পুরোপুরি কাভার করে যাবেন তখন আসলে এই প্রশ্নটা কিন্তু কঠিন না। নর্মালি যে টপিক গুলো থেকে প্রশ্ন হয় আপনারা একটু খেয়াল করলে দেখবেন আগের বছর যেগুলো থেকে ক্লাস হয়েছে সেগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়েছে। হয়তো আপনি যেটা স্কিপ করে গিয়েছেন, যেমন আজকে আমি আপনাদের ডিউরেশন গুলো খুব বারবার হাইলাইট করছিলাম, হয়তো বা এমন একটা ডিউরেশন আপনাদেরকে দিয়ে দিল যেটা আপনি মানে পড়ার সময় গুরুত্ব দিয়ে পড়েন নাই। এই জন্য হচ্ছে পড়ার আসলে টপিক বা সিলেবাস কোনোটাই বাড়ে নাই। আপনাদেরকে আরেকটু ভালো করে যেটাই জানবেন খুব ডিপলি ওইটাকে পুরো ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তাহলে আশা করছি আর প্রশ্ন কঠিন মনে হবে না। প্রশ্ন আসলে এখন এই গতানুগতিক এই ধারারই প্রশ্ন হবে, কিন্তু আপনারা যদি প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়েন তাহলে আশা করছি আর সমস্যা হবে না। জি ম্যাম, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন? জি না ম্যাম।